বাচ্চারা অ্যাডমিশনের প্রথম লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের আমরা ওয়েব ভর্তি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবো এবং আজকে আমরা কথা বলবো হচ্ছে ম্যাথের সরল রেখা অধ্যায়টা নিয়ে, যে এই অধ্যায়ে আমরা ভর্তি প্রস্তুতির জন্য কিভাবে প্রিপারেশন নেব। তার আগে তোমরা একটা কাজ করো, তোমরা একটু আমাকে জানাও যে হচ্ছে আমাদের ক্লাসটা তোমরা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার ভাবে সবকিছু ঠিক আছে কিনা। আর একটা কাজ করো, অবশ্যই ক্লাসটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরাও ক্লাসটা করতে পারবে, তারা ওই ক্লাসটা থেকে উপকৃত হতে পারবে। এবং আজকের ক্লাসটা আসলে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা ভর্তি পরীক্ষা নিয়ে একটু 5-10 মিনিট কথা বলার চেষ্টা করব, যে হচ্ছে ব্যাপারটা আসলে কেমন কিভাবে করতে হবে, এবং দ্বিতীয় ধাপে গিয়ে আমরা সরলরেখার উপর ক্লাস করা শুরু করব। এবং আমি তোমাকে এতটুকু বলতে পারবো, আমরা একটা ট্রিমেন্ডাস ক্লাস করতে যাচ্ছি, অতএব মনোযোগ দিয়ে বসো, একদম শুনশান নিরাপত্তায় খাতা কলম সাথে রাখো, প্রত্যেকটা জিনিস নোট করো। ইনশাআল্লাহ আমরা অনেক ভালো কিছু শিখতে পারবো আজকে। তো সবাই একটু জানাও কে কোথা থেকে আমাদের ক্লাসটা দেখছো এবং শেয়ার করে দাও ক্লাসটা তোমার বন্ধুদের মাঝে। আমি একটু ছোট্ট একটা কাজ করে নেই, তারপরে তোমরা একটু শেয়ার করতে থাকো। তাহলে বাচ্চারা আমরা শুরু করি। প্রথমে আজকে আমরা কথা বলবো বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে একটু কথা বলতে চাই। তোমরা জানো বুয়েট ভর্তি পরীক্ষায় টোটাল 600 নম্বরের পরীক্ষা হয়। একটু বেশ কিছু জিনিস জানা খুব বেশি জরুরি। তোমার 600 নম্বরের পরীক্ষা হবে, এটা তিনটা সাবজেক্টের উপর হবে। একটা হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি এবং ম্যাথ। এই তিনটা বিষয়ের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর 200 করে নম্বর। এখন এই জায়গায় 600 নম্বরের জন্য তোমাকে 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য নম্বর হলো 10। অর্থাৎ ফিজিক্সে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে 20টি, কেমিস্ট্রিতে 20টি এবং ম্যাথমেটিক্সে 20টি। আর তুমি এই যে টোটাল 60টা প্রশ্ন উত্তর করার জন্য সময় পাবে 3 ঘন্টা। খেয়াল করো, তার মানে আমি একটা প্রশ্ন উত্তর করার জন্য 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট। অর্থাৎ একটা কোশ্চেন আনসার করার জন্য সময় পাবো হচ্ছে 3 মিনিট। এবং এখানে যে শুধুমাত্র সময়ের লিমিটেশন আছে তা না, তোমাদেরকে এখানে প্রত্যেকটা প্রশ্ন উত্তর করার জন্য একটা লিমিটেড স্পেস দেওয়া হবে। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি ধর অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 2 ইঞ্চির মতো জায়গা পাবে। অর্থাৎ ছোট্ট এতটুকু জায়গা থাকবে। অর্থাৎ এক পেজে তোমার 2টা বা কোনো কোনো ক্ষেত্রে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে এখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে লিমিটেড সময় 3 মিনিটের মধ্যে আনসার করা লাগতেছে, 2 নম্বর তোমাকে ছোট্ট জায়গার মধ্যে উত্তর করতে হবে। এই জায়গায় বলে রাখা ভালো, তুমি কিন্তু এই ছোট্ট জায়গায় কোনো আজগুবি সূত্র নিয়ে আসতে পারবে না। তোমাকে রিটেন প্রসেসেই করতে হবে এবং এই ছোট্ট জায়গার মধ্যেই করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা যে অঙ্কগুলো করছি এগুলোতে এক একটা 3 পেজ 4 পেজ করে করছি মূল নিয়মে করলে। হ্যাঁ, আমরা এই ক্লাসগুলোতে দেখাবো যে তুমি এই মূল নিয়মে আমরা অঙ্ক করব, কিন্তু খুব সুন্দর করে আমরা এই ছোট স্পেসের মধ্যেই করতে পারবো। তবে এই জায়গায় কিন্তু কোনো শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। কেমন? আর আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার টোটাল 120 মার্কসের পরীক্ষা হয়। আর 120 মার্কসের জন্য তোমাকে 4টা বিষয় উত্তর করতে হবে। এই জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। এই 120 নম্বর আবার 2 ভাগে ভাগ করা। একটা হচ্ছে রিটেন পার্ট, আরেকটা হচ্ছে এমসিকিউ পার্ট। খেয়াল করো, এমসিকিউ পার্ট হলো 75 নম্বর আর রিটেন পার্ট হচ্ছে 45 নম্বর। এই জায়গায় এই এমসিকিউ যে 75, এই 75 এর মধ্যে তোমার ফিজিক্সে হলো 15। আমরা এমসিকিউ এর ভাগটা দেখি, প্রত্যেকটা সাবজেক্টে 15 নম্বর করে, মানে 15 নম্বর না, 15টা করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার জন্য তোমার
তোমার নম্বর হচ্ছে 18.75 করে, অর্থাৎ ফিজিক্স 18.75, কেমিস্ট্রি 18.75, ম্যাথ 18.75 এবং বায়োলজি 18.75। এই জায়গায় দেখো তোমার এই 75 নম্বরের জন্য তোমাকে উত্তর করতে হবে হলো 60টা প্রশ্ন। খেয়াল করো, তাহলে 60টা প্রশ্ন তোমার 60টা প্রশ্ন উত্তর করতে হবে। এখন 60টা প্রশ্ন উত্তর করার জন্য তুমি সময় পাবে হচ্ছে 1 ঘন্টা। হ্যাঁ, তুমি 1 ঘন্টা সময় পাবে। তার মানে প্রতিটা এমসিকিউ আনসার করার জন্য তুমি সময় পাবে হচ্ছে 1 মিনিট। এবং রিটেন 45, প্রত্যেকটা ফিজিক্স 11.25, কেমিস্ট্রি 11.25, এই জায়গায় ম্যাথে 11.25 এবং বায়োলজিতেও 11.25। খেয়াল করো, এই যে 45 নম্বর 11.25 এর জন্য কয়টা প্রশ্ন থাকবে? 11.25 এর জন্য তোমার কোন কোন ক্ষেত্রে 3টা থেকে 4টা প্রশ্ন থাকতে পারে এবং প্রত্যেকটা প্রশ্নের নম্বর হবে তোমার 2 থেকে 5 এর মধ্যে। এখন 2 থেকে 5 এর মধ্যে যে কোনো নম্বরই থাকতে পারে, তবে সাধারণত আমরা দেখছি গত বছর ম্যাথমেটিক্স অংশের জন্য প্রত্যেকটা প্রশ্নের নম্বর 3 এরকম করে থাকে, 3 4.25। তো আমরা তাহলে শুরু করি। সরলরেখা খেলা হবে, সবাই মনোযোগ দিয়ে থাকো, আমরা অনেক কিছু শিখবো। আমি তোমাকে ছোট্ট একটা গোপন কথা বলে দিই, আমরা আজকে পুরো সরলরেখা করব ইনশাআল্লাহ। এই পুরো সরলরেখায় তোমরা দেখবে এখানে কোনো সূত্রই খুঁজে পাবা। আমি তোমাদেরকে একটা জিনিস ওয়ার্ন করে দিতে চাই, তোমাদেরকে অনেক ভাইয়ারা বলবে যে আমি অনেক শর্টকাট জানি, আমি শর্টকাট শেখাই। একটা জিনিস মনে রাখো, ভর্তি পরীক্ষা 1 ঘন্টার খেলা, বুয়েট ভর্তি পরীক্ষা 3 ঘন্টার খেলা। এখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বায়োলজি সব মাথায় নিয়ে যেতে হবে। তুমি যদি প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্টকাট শেখো, তাহলে একটা শর্টকাটও কিন্তু তোমার মনে থাকবে না এবং পরীক্ষার হলে গিয়ে তুমি নিজেই শর্টকাট হয়ে যাবে। অতএব প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা নিয়ম শেখা ভুলে যাও, এটা ভুলেও করিও না, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষার হলে গিয়ে তুমি নিজেই শর্টকাট হয়ে যাবে। তুমি বরং এটা চেষ্টা করো, আগে আমি একটা চ্যাপ্টারে 15টা সূত্র শিখছি, আমি কিভাবে এখন পুরো চ্যাপ্টারটা 5টা সূত্র দিয়ে কমপ্লিট করতে পারি। কেমন? তাহলে বাচ্চারা শুরু করা যায়। আমাদের কোনো ফর্মুলা নাই। রেডি? 1 2 3। Our first question, এবং 15, -18 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা। তো আমাকে দুইটা বিন্দু দেওয়া হয়েছে, একটা বিন্দু হচ্ছে 3,6 আর একটা বিন্দু হচ্ছে 15, -8। তো এখানে আমাদের ফার্স্ট প্রবলেম, আমরা শুধুমাত্র বেসিক সেন্স অ্যাপ্লাই করব আজকে। ফার্স্ট প্রবলেম 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এবং আজকের ক্লাসটা করার জন্য আমাদের যে জিনিসটা শুধুমাত্র জানার দরকার হবে সেটা হচ্ছে বাড়লে হবে প্লাস আর কমলে হবে মাইনাস। শুধুমাত্র এতটুকু জেনে রাখো। বলো, বাড়লে কি হবে? যোগ করব, কমলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা দেখি যে আমাদের বিন্দু দুটো কত কত, 3,6 আর 15, -8। অন্তর্বিভক্ত করা মানে কি? মাঝখানে বিভক্ত করা। তাহলে এই মাঝখানে যে বিভক্ত করবে এই বিন্দুর স্থানাঙ্কটা কি? দুইটা, x, y, দুইটা মান থাকবে। তাহলে আমি মাঝখানে কমা দিয়ে দিই। কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে? 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তার মানে কি? এই যে আমাদের প্রথম বিন্দুটা, এই অংশটা কত? 3
আর এই পাশের অংশটা কত 1। তাহলে আমাদের এই পুরো রেখাটা কয় ভাগ হলো ভাইয়া? এটা হলো 3 ভাগ আর এটা হলো 1 ভাগ। তাহলে 3 ভাগ আর 1 ভাগ, তাহলে কয় ভাগ হলো? 4 ভাগ। তাহলে আমি যদি বলি এটা A, এটা B, এটা হলো C, তাহলে আমরা পাইতেছি হচ্ছে AB টা হচ্ছে 4 ভাগ। আমাদের ফার্স্ট কাজ হলো আমরা বের করব হচ্ছে 1 ভাগের মান। ক্লিয়ার? এই জায়গায় পজিটিভ নেগেটিভ দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে পরিবর্তন কত। খেয়াল করো, আমরা x এর পরিবর্তন হিসাব করি। x এর পরিবর্তনটা কত? 3 আর 15। তাহলে 3 আর 15 এর পার্থক্য কত ভাইয়া বলো? আমরা যদি পার্থক্য বুঝতে সমস্যা হয় আমরা এখানে লিখি যে 3 - 15, মানে x আর x এর পার্থক্য নেই, 3 আর 15 এর পার্থক্য 3 - 15। এখন মাঝখানের ভাগটা কয় ভাগে ভাগ হয়ে গেছে? আমাদের টোটাল 4 ভাগে ভাগ হয়ে গেছে। এই কারণে আমি 4 দ্বারা ভাগ করব এবং যেহেতু পার্থক্য এই কারণে আমি মডুলাস মান নেব। অনুরূপভাবে y এর পার্থক্যটা কত বলো তো দেখি ভাইয়া? y এর পার্থক্য হচ্ছে 6, এখানে হলো 6 আর এখানে কত? তাহলে আমার পার্থক্যের জন্য মাইনাস আর এখানে আছে হচ্ছে মাইনাস, এটা 18। তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে 6 - -18 ডিভাইডেড বাই, এটা টোটাল 4 ভাগে ভাগ হয়ে গেছে, এই কারণে হলো 4 দ্বারা ভাগ। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 3 - 15 -12 ডিভাইডেড বাই 4, তার মানে এখানে আমরা পাবো 3। আর এখানে দেখো কত পাবো? 6 মাইনাস মাইনাসে প্লাস, 6 আর 18 কত? 24। 24 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 6। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 6। তার মানে x এর ক্ষেত্রে 1 ভাগের মান হলো 3 আর y এর ক্ষেত্রে 1 ভাগের মান হলো 6। তবে বন্ধুরা তোমরা যারা একটু বুদ্ধিমান তাদের কিন্তু এই 1 ভাগের মান এত কষ্ট করে বের করার দরকার নাই। তোমরা কিভাবে চিন্তা করবে? তোমরা এইভাবে চিন্তা করো, 3 15 পার্থক্য কত? 12। কয় ভাগ? 4 ভাগ। তাহলে 12 কে 4 ভাগ করলে 1 ভাগের মান কত? 3। তার মানে তখন আমরা লিখব ডেল x এর মান হলো 3। তাহলে x এর ক্ষেত্রে 3 করে পারবে। আবার y এর ক্ষেত্রে কি? 6 - 18 পার্থক্য কত? 6 আর -18 পার্থক্য কত? 24। কয় ভাগ? 4 ভাগ। তাহলে 24 কে 4 ভাগে করলে কত হবে? 6। তার মানে এখানে y এর জন্য মানটা হলো 6। তাহলে এখন আমাদের কাজ শেষ। দেখো খেয়াল করো, আমি এবার x স্থানাঙ্কটা বের করতে চাই। দেখো 3 15 মান বাড়তেছে না কমতেছে? আমাদের নিয়ম হলো বাড়লে যোগ, কমলে বিয়োগ। আমার 1 ভাগের মান কত বের হইছে? 3। তাহলে এখানে কয় ভাগ? এই যে আমাদের এটা কয় ভাগ? 3 ভাগ। তাহলে 1 ভাগের মান যদি 3 হয় তাহলে 3 ভাগের ক্ষেত্রে মান কত হবে? 9। খেয়াল করো, তাহলে 3 15 মান বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এখন তাহলে 3 ভাগের জন্য কত বাড়বে? 9 বাড়বে। তাহলে বাড়লে আমরা কি করব? যোগ করব। তাহলে 3 এর সাথে 9 যোগ করলে কত হয়? 12। তাহলে আমাদের x স্থানাঙ্ক হচ্ছে 12। এবার আমরা y স্থানাঙ্ক বের করব। খেয়াল করো, y এর ক্ষেত্রে 1 ভাগ কত? 6। এখানে আমাদের কয় ভাগ? 3 ভাগ। তাহলে 6 1 ভাগের মান হলো 6, তাহলে 3 ভাগের মান কত হবে? 18। এখন খেয়াল করো, 6 - 18 মান বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাহলে y এর ক্ষেত্রে 3 ভাগ হলো 18। খেয়াল করো, 6 - 18 মান বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাহলে কমলে কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। 3 ভাগের জন্য আমি মান কত পাইছি? 18। তাহলে আমরা 18 কি করব? বিয়োগ করব। তাহলে 6 থেকে 18 বাদ দিলে কত হয়? 6 থেকে 18 বাদ দিলে 6 - 18 করলে কত হয়? -12। তার মানে y স্থানাঙ্কটা হচ্ছে -12। এটাই আমাদের উত্তর। তোমরা একটু জানাও, শেষ ঝামেলা। তোমরা একটু জানাও এই জিনিসটা সবাই বুঝতে পারছে কিনা। বুঝতে পারলে কমেন্টে লেখো, কোপায়া দিছি। এই জায়গায় আমি আরেকটু রিপিট করি যদি তোমাদের সমস্যা হয়। দেখো আমরা কি করব? প্রথমে 1 ভাগের মান বের করব। আমি পার্থক্য বের করতেছি, অর্থাৎ মাইনাস নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমরা পজিটিভ মানটা চিন্তা করব। 3
আগে খেয়াল করি এখানে কি বলছিল 3:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু, তার মানে এই অংশটা 3, এই অংশটা 1, তাহলে পুরো অংশটা কত 4। এখন তুমি খেয়াল করো যে 3 15 পার্থক্য কত 12, কয় ভাগ 4 ভাগ, তাহলে এক ভাগের মান কত 3, এক ভাগের মান কত তাহলে 3, তাহলে এই যে x এর এক ভাগ হলো 3। এখন আর তাহলে আমরা x এর স্থানাঙ্কটা বের করি, আমরা x এর স্থানাঙ্কটা বের করি। 3 15 মান বাড়লো না কমলো, বাড়লো, বাড়লে আমরা কি করব যোগ করব। দেখো এক ভাগের মান কত পাইছো 3, অর্থাৎ 3 ভাগের মান কত হবে 9। তাহলে যেহেতু বাড়বে যোগ করব, তাহলে কত যোগ করব 9, 3 এর সাথে 9 যোগ করলে কত 12, কমা। এবার y এর পার্থক্যটা চিন্তা করি, 6 আর -18 পার্থক্য কত 24, তাহলে কয় ভাগ 4 ভাগ, তাহলে এক ভাগের মান কত 6, তাহলে এটা কয় ভাগ 3 ভাগ, তাহলে 3 ভাগের মান কত হবে, এক ভাগের মান 6 হলে 3 ভাগের মান 18, তাহলে 6 -18 মান বাড়তেছে না কমতেছে, কমতেছে, কমলে কি করতে হবে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে 18, তাহলে 6 থেকে 18, এই যে 6 থেকে 18 বাদ দিলে কত হয় -12, তাহলে এটার স্থানাঙ্কটা হবে 12, -12। তো আমাকে একটু কমেন্টে জানাই দাও তোমরা বুঝছো কিনা। ও ওয়াও, অনেক অলরেডি রেসপন্স করছে, রাকিবুল হাসান রাসেল কোপায় দিছি, নাইমুল ইসলাম রূপ কোপায় দিছি, আরে তোরা তো ভালো কোপাইতে পারোস, গুড, সেই হবে, খেলা হবে। তাহলে ভাইয়া অন্তর্বিভক্ত তাহলে আমরা বুঝে গেলাম। এবার আমরা বহির্বিভক্ত নিয়ে কথা বলবো, বহির্বিভক্ত নিয়ে কথা বলবো। তাহলে এবার আমরা 3:1 অনুপাতে এই জায়গায় বহির্বিভক্ত বিন্দু নিয়ে চিন্তা করি। খেয়াল করো, তাহলে আমাদের বিন্দুটা কত ছিল 3,6, আর একটা কত ভাইয়া 3,6, আর একটা হচ্ছে 15,-18। তো এই জায়গায় আমরা সবাই জানি যে বহির্বিভক্তের ক্ষেত্রে বিন্দুটা কি ভিতরে অবস্থিত হয় না বাইরে অবস্থিত হয়, বহির্বিভক্তের ক্ষেত্রে বিন্দুটা অবস্থিত হয় হলো বাইরে। তার মানে কি এই বহির্বিভক্তকারী বিন্দুটা এই পাশে অবস্থিত হতে পারে, এই পাশে অবস্থিত হতে পারে। এখন বহির্বিভক্তকারী বিন্দুটা কোন পাশে অবস্থিত হবে, বহির্বিভক্তকারী বিন্দুটা অবস্থিত হবে যেই পাশের মানটা ছোট, এই অনুপাতে যে পাশের মানটা ছোট তার এই পাশে। যেমন এই ক্ষেত্রে প্রথম মানটা ছোট না দ্বিতীয় মানটা ছোট, দ্বিতীয় মানটা ছোট, তার মানে বহির্বিভক্তকারী বিন্দু হবে দ্বিতীয় বিন্দুটার পাশে। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই বহির্বিভক্তকারী বিন্দু, ক্লিয়ার। তাহলে বহির্বিভক্তকারী বিন্দু হচ্ছে দ্বিতীয় বিন্দুটার পাশে। তাহলে আমরা খেয়াল করো আমাদের অনুপাত কত 3:1, তাহলে একটা অনুপাত হচ্ছে AC, অনুপাতটা হচ্ছে AC BC, তাহলে এই অনুপাতটা কত 3, তাহলে আর এই অনুপাতটা কত 1, তাহলে খেয়াল করো পুরোটা হলো 3 আর এতটুকু হচ্ছে 1, তাহলে আমাদের এই যে এই অংশটুকু কত হবে 3 থেকে 1 বাদ যাবে, তাহলে কত হবে 2, তাহলে এই পাশের পার্টটা হচ্ছে আমাদের 2, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা পার্থক্যের কনসেপ্টে যাই, খেয়াল করো তাহলে এইটুকু আমাদের কয় ভাগ 2 ভাগ, আমার দরকার কয় ভাগের মান বের করা 1 ভাগের মান বের করা, মাইনাস দেখার বিষয় না, পার্থক্য বের করব, পার্থক্য আমি দেখব যে পার্থক্যটা কত। তাহলে খেয়াল করো 3 15 পার্থক্য কত 12, কয় ভাগ 2 ভাগ, এই যে অংশটুকু 2 ভাগ, তাহলে 1 ভাগের মান কত হলো 6, তাহলে আমরা বুঝলাম ডেল x এর মান হচ্ছে 6, ক্লিয়ার। তাহলে 1 ভাগের মান হচ্ছে 6, এই জায়গায় আবার আমরা ডেল y এর মানটা বের করি, দেখি ডেল y, তাহলে 6 -18 পার্থক্য কত, 6 আর -18 পার্থক্য কত 24, কয় ভাগ 2 ভাগ, তাহলে 1 ভাগের মান কত হবে 12, তাহলে ডেল y এর মান হচ্ছে 12, -12 না কিন্তু পার্থক্য 12, ঝামেলা শেষ। এখন খেয়াল করো এগুলো আমরা কয় ভাগের মান বের করলাম 1 ভাগের মান বের করলাম। এবার খেয়াল করি আমরা সি বিন্দুতে যাব, সি বিন্দুতে যাব 3 15 মান বাড়ছে না কমছে, বাড়ছে, তাহলে এই পাশেও কি হবে বাড়বে। এখন খেয়াল করো এটা কয় ভাগ 1 ভাগ, 1 ভাগের জন্য x এর মানটা কত 6, তাহলে কত বাড়বে 6 বাড়বে, তাহলে এখানে আছে কত 15,
15 থেকে যদি আরো 6 বাড়ে তাহলে আমরা কি করব, কত হবে 21। তাহলে এখানে x স্থানাঙ্কটা হচ্ছে 21। এবার আমরা বের করব কোন স্থানাঙ্কটা, y স্থানাঙ্ক। খেয়াল করো 6 18 মান বাড়লো না কমলো, 6 18 মান বাড়ছে না কমছে, কমছে, ঠিক আছে। তার কমছে। এখন y এর জন্য কত কমবে, 12 কমবে। খেয়াল করো এক ভাগের জন্য 12 কমবে, এটা কয় ভাগ, এক ভাগ। তাহলে 12 যদি কমে -18 আছে, আরো 12 কমে যাবে, তাহলে কত হবে, -30 হবে। যাদের বুঝতে সমস্যা, -18 -12 = -30, বুঝছো? হ্যাঁ, এরকমই অঙ্ক দিছি না? তাহলে বলো যে হচ্ছে এটা কারা কারা বুঝছো তারা বলো, আরো জনক পাই দিছি। তো অনেকে বলছে সেকেন্ড কোশ্চেনে ডিস্ট্রিবিউশন বুঝি নাই, রিপ্লে প্লিজ। আচ্ছা আমি রিপিট করাই দেব। আমরা এইটা তো 3:1 অনুপাত করলাম। যদি অনুপাতটা 3:1 না দিয়ে যদি বলতো 1:3 অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে কি হতো, আসো এটা একটু বুঝি, তাহলে এটা তোমার অটোমেটিক্যালি যদি গ্যাপ থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার বিন্দুটা কত, একটা ছিল হচ্ছে 36 আর একটা বিন্দু কত 15, -18। তো বাচ্চারা আমি এবার বের করতেছি 1:3 অনুপাতে বহির্বিভক্ত। দেখো 1:3 অনুপাতে বহির্বিভক্ত। তাহলে আমি বলছিলাম কি, বিন্দুটা কোন পাশে অবস্থিত হবে, যে পাশের অনুপাতের মানটা ছোট। তাহলে এখানে কোন পাশের মান কোনটা ছোট, প্রথমটা ছোট না? তাহলে যেহেতু প্রথমটা ছোট তাহলে বিন্দুটা হবে প্রথম বিন্দুর এই পাশে। তাহলে এটা a b c। তাহলে খেয়াল করো আমাদের অনুপাতটা কত, 1:3। তার মানে এই a বিন্দু থেকে আমাদের অনুপাতটা কত, 1, আর এই b বিন্দু থেকে দূরত্বটা কত বলো, 3। তাহলে এইটা যদি 3 হয় আর এটা যদি 1 হয় তাহলে ab অংশটা কত হবে, তাহলে ab অংশটা হবে 2। তাহলে আমার উদ্দেশ্য কয় ঘরের মান বের করা, এক ঘরের মান বের করা। তাহলে আমরা এক ঘরের মান বের করব। খেয়াল করো তাহলে এক ঘরের মানটা কত হচ্ছে, দেখো এই জায়গায় ডেল x কত, 3 আর 15। তাহলে ডেল x হচ্ছে 3 - 15 মডুলাস কয় ভাগ, 2 ভাগ। তাহলে এটা কত আসতেছে 6। ডেল y কত, দেখো 6 মাইনাস এখানে কত -18/2 ইকুয়াল টু কত হলো 12। তাহলে খেয়াল করো এটা আমরা কয় ভাগের মান বের করলাম, এক ভাগের মান বের করলাম। খেয়াল করো এবার আমরা কি এই পাশে আসতেছি না, তাহলে আমি এই পাশ থেকে আসার চিন্তা করি। 15 3 মান বাড়লো না কমলো, কমছে, তাই না? এখন আমরা জানি x এর ক্ষেত্রে এক ভাগের জন্য কত কমবে, এক ভাগের জন্য কমবে হলো 6। তাহলে এটা তো এক ভাগ, তাহলে 3 থেকে 6 কমলে মান কত হবে, 3 থেকে 6 কমলে মান কত হবে, -3। 3 - 6 বাড়লে যোগ কমলে বিয়োগ -3। এবার খেয়াল করো -18 6 মান বাড়লো না কমলো, বাড়ছে, তাই না? তাহলে এখন এই পাশেও তাহলে মানটা কি হবে, বাড়বে। কয় ভাগের জন্য বাড়বে, এক ভাগের জন্য বাড়বে। আর এক ভাগের জন্য y এর মান কত বাড়ে, 12। তাহলে 6 থেকে যদি আরো 12 বাড়ে তাহলে মানটা কত হবে, 18। তার মানে আমার এই বিন্দুটা হচ্ছে -3, 18। এখন আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এবার আমরা এইটা অন্য আরেকটা প্রবলেম সলভ করব। দেখো তাহলে আমাদের বিন্দু দুটো কি ছিল, একটা ছিল হচ্ছে 3, 6 আর একটা হচ্ছে 15, -18। এবার আমরা বের করব সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক বিন্দু বের করতে চাই, সমচতুর্খণ্ডক বিন্দু বের করতে চাই। দেখো বাচ্চারা সমত্রিখণ্ডক বিন্দু তার মানে এই রেখাটা কয় ভাগে ভাগ হয়ে যাবে,
তিন ভাগে, এরকম তিন ভাগে ভাগ হয়ে যাবে। তা তিন ভাগে যদি ভাগ হয় সমত্রিখণ্ডক বিন্দু পাবো কয়টা? দুইটা। মনে রাখবা যত খণ্ডক বিন্দু সংখ্যা হবে তার চেয়ে এক কম, তার মানে সমত্রিখণ্ডক বিন্দু কয়টা? দুইটা। সমচতুর্খণ্ডক বিন্দু কয়টা? তিনটা। সমপঞ্চখণ্ডক বিন্দু কয়টা? চারটা। ক্লিয়ার? খেয়াল করো, তাহলে সমত্রিখণ্ডক বিন্দু যেহেতু তিন ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে আমি কয় দ্বারা ভাগ করব? তাহলে তিন দ্বারা ভাগ করব। তাহলে আমার কাজ হচ্ছে ডেল এক্স বের করা। তাহলে ডেল এক্স কত? 3 আর 15 পার্থক্য কত? এটা তোমরা বুঝতেছো। 3 15 পার্থক্য কত? 12। কয় ভাগ? 3 ভাগ। তাহলে 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 4। তাহলে আমরা এখানে পেলাম x এর মানটা হচ্ছে 4, মানে x এর 1 ভাগ 4। এবার y এর 1 ভাগ বের করব। 6 মাইনাস 18 পার্থক্য কত? 24, তাই না? এই যে 24 কয় ভাগ? 3 ভাগ। তাহলে 1 ভাগের মান কত হলো? 8। তাহলে ডেল y এর মান হচ্ছে 8। এবার এটা আমরা কয় ভাগের জন্য মান বের করলাম? 1 ভাগ। এখন মজার ব্যাপার, সমত্রিখণ্ডক বিন্দু, তার মানে কি এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ। তার মানে তাহলে এখানে যদি সবগুলো ভাগ সমান সমান, তাহলে আমরা কি সমান সমান করে যেতে পারবো না? সমান সমান করে যাব। তাহলে আমরা বিন্দুগুলো দেই। এটা একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু। তাহলে x এর ক্ষেত্রে পার্থক্য কত? 1 ভাগের মান কত? 4। দেখো 1 ভাগের মান কত? 4। তাহলে 3 15 মান বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। এটা কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগের জন্য মান কত বাড়বে তাহলে? 4। তা 3 থেকে যদি 4 বাড়ে তাহলে কত হবে? 7। 7 থেকে যদি আবার 4 বাড়ে তাহলে মান কত হবে? 11। ক্লিয়ার? এবার আমরা y এর স্থানাঙ্কটা বের করি। তাহলে দেখো 6 মাইনাস 18 মান বাড়ছে না কমছে? কমছে। এখন আমরা জানি 1 ভাগের মান কত বের করছি? 8। তাহলে কত করে কমবে? 1 ভাগের জন্য 8 করে কমবে। তাহলে 6 থেকে 8 বাদ দিলে মান কত হয়? -2। 6 - 8 -2। -2 থেকে আবার আমি যদি 8 বাদ দেই তাহলে কত হবে? -10। অঙ্ক শেষ, তামা তামা। এখন আমাকে একটু বলো যে বাচ্চারা তোমরা এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে বলো ওভার কোপ দিয়ে দিছি। আমরা সমত্রিখণ্ডক বিন্দুটা বুঝে গেলাম। এবার আমরা সমচতুর্খণ্ডক বিন্দুটা বের করব। কোনো সমস্যা নাই, সৃষ্টিকর্তা একজন, অঙ্কের নিয়মও একটা। আমাদের এখানে সব আমরা একভাবে করব। 3 6 আরেকটা সরি হ্যাঁ আরেকটা হচ্ছে কত 15, -18। খেয়াল করো, তাহলে সমচতুর্খণ্ডক বিন্দু, তাহলে আমি কয় দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। তাহলে সমচতুর্খণ্ডক বিন্দু মাঝখানে হবে কয়টা? 3টা। তাহলে 3 আর 15 পার্থক্য হলো 12। 4 খণ্ডক বিন্দু, এই কারণে 4 দ্বারা ভাগ। তাহলে এটা কত হলো? 3। তাহলে ডেল x এর মান হলো 3 আর ডেল y এর মান হবে 24/4। আমি আর ডিটেইলস না করলাম। তাহলে কত? 6। তাহলে খেয়াল করো 3 15 মান বাড়তেছে। হ্যাঁ, তাহলে 1 ভাগের জন্য কত করে বাড়বে? কারণ এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ। তাহলে 1 ভাগের জন্য কত করে বাড়বে? 3 করে বাড়বে। তাহলে 3 আর 3 কত? 6। 6 আর 3 কত? 9। 9 আর 3 কত? 12, কমা কমা কমা। দেখো 6 - 18 মান বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাহলে y এর ক্ষেত্রে কত করে কমবে? 6 করে কমবে। তাহলে 6 থেকে 6 বাদ দিলে কত? 0। 0 থেকে 6 বাদ দিলে কত? -6। -6 থেকে 6 বাদ দিলে কত হয়? -12। -12 থেকে 6 বাদ দিলে কত হয়? -18। জানা শেষ। ক্লিয়ার? এখন তাহলে আমরা এটা বুঝে গেলাম সমচতুর্খণ্ডক বিন্দু। এবার আমরা আরেকটু ভিন্নভাবে করব। আরেকটু ভিন্নভাবে করব। হ্যাঁ ভাইয়া, তোমার যদি ক্লাসটা ভালো লাগে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, ওরাও একটু শিখুক। সেলফিশ হলে হবে না, শেয়ার মারবেটা। এই জায়গায় আমরা নতুন একটা প্রবলেম দেখব। দেখো নতুন একটা প্রবলেম। এখানে এবার কি দেয়া আছে? তোমার সমত্রিখণ্ডক বিন্দু দেওয়া আছে। সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়। বিন্দুদ্বয় হচ্ছে একটা হলো 1 3 আর একটা হচ্ছে -3,5। তোমাকে ওই জায়গায় এই দুই পাশে স্থানাঙ্ক, অর্থাৎ তোমার সমত্রিখণ্ডক বিন্দু P আর Q দেওয়া আছে।
তোমাকে এ বিন্দু আর বি বিন্দু বের করতে হবে। হ্যাঁ, তাহলে a ইকুয়াল টু হোয়াট, b ইকুয়াল টু হোয়াট। খেয়াল করো, তাহলে একটা বিন্দু কত 1 3, আরেকটা বিন্দু কত -3, 5। বাচ্চারা খেয়াল করো, তাহলে এই জায়গায় সমত্রিখণ্ডক কিন্তু যেহেতু এই দুইটা, তাহলে এই অংশ এই অংশ এই অংশ কি হবে, সমান হবে। তাহলে এটাও যেভাবে বাড়বে বা কমবে, এই পাশেও কি একই হারে বাড়বে বা কমবে। তাহলে আমরা বিন্দুগুলো দেওয়ার চেষ্টা করি। তাহলে 1 -3 মান বাড়লো না কমলো, কমছে। কত কমছে, 4 কমছে। তাহলে এটা যদি আবার এই পাশে যায় তাহলে মান কি হবে, কমবে। কত কমবে, 4 কমবে। তাহলে -3 যদি 4 কমে তাহলে কত হবে, -7। শেষ। খেয়াল করো, 3 5 মান বাড়লো না কমলো, বাড়ছে। কত বাড়ছে, 2 বাড়ছে। তাহলে এখানে 5 আরো কত বাড়বে, 2 বাড়বে। তাহলে কত হবে, 7। তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক ওকে। এবার আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করব। এ বিন্দুর স্থানাঙ্ক খেয়াল করো, -3 1 মান বাড়লো না কমলো, বাড়লো। কত বাড়ছে, -3 এর সাথে কত যোগ করলে 1 হয়, 4 যোগ করলে। তাহলে এই পাশেও কত বাড়বে, 4 বাড়বে। তাহলে 1 এর সাথে 4 যোগ করলে কত হয়, 5, কমা। খেয়াল করো, 5 3 মান বাড়লো না কমলো, কমলো। কত কমছে, 2 কমছে। তাহলে এই পাশেও কত কমবে, 2 কমবে। তাহলে কত হবে, 1। তাহলে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, ঝামেলা শেষ, পকপকা। আমরা নতুন জিনিস দেখব। থ্রি কমা -1 ও 2,3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে এক নম্বর x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, 2 নম্বর y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, 3 নম্বর 2x 3y 5 0 রেখা কি অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই জায়গায় আমরা একটা বিন্দুগুলো আগে দিই। এক কাজ করি, এটা 3 -2 -1 -3 এটা রেখে দিই। তাহলে খেয়াল করো, এই বিন্দুটা কত, 3 -1। আমরা এটা ইন জেনারেল বুঝি। হ্যাঁ, তাহলে 3 -1 বিন্দুটা কোথায় অবস্থিত হতে পারে, 1 2 3 -1 মানে এইটা। তাহলে এই বিন্দুটা হচ্ছে 3, -1। ক্লিয়ার। আর -2, -3 বিন্দুটা কোথায় অবস্থিত হতে পারে, খেয়াল করো, -2 হ্যাঁ, তারপর -3, তার মানে এখানে কোন একটা জায়গায়। তাহলে এই বিন্দুটা হচ্ছে -1, -3। তাহলে এদের সংযোজক রেখা করলাম চুকি। দেখো, আমরা বিন্দুটা একটু চেঞ্জ করে দেই এমনি বোঝানোর সুবিধার্থে। খেয়াল করো, এটা -2, 3 দেই। তাহলে -2, 3, তাহলে এটা -2, 3। তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে x অক্ষ, দেখো x অক্ষ কি মাঝখানে বিভক্ত করছে না। তাহলে মাঝখানে বিভক্ত করা মানে কি বিভক্ত করা, অন্তর বিভক্ত করা। এখন তাহলে আমরা কিন্তু এখানে বুঝলাম যে এখানে x অক্ষ অবশ্যই অন্তর বিভক্ত করবে। ক্লিয়ার। তাহলে এখানে x অক্ষ বুঝলাম অন্তর বিভক্ত করবে। এখন যে অক্ষ বিভক্ত করবে তুমি ওই অক্ষের উপর একটা লম্ব আঁকবা। এখানে কোন অক্ষ বিভক্ত করতেছে, x অক্ষ। তাহলে আমি x অক্ষের উপর একটা লম্ব আঁকতেছি, এটা একটা লম্ব আঁকতেছি। খেয়াল করো, এটা ছিল আমাদের a বিন্দু, এটা হলো b বিন্দু। যে বিন্দুতে বিভক্ত করবে সেটা হলো c বিন্দু। আমি এই লম্বটা দিলাম হলো d, আর এই লম্বটা দিলাম হচ্ছে e। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো,
যে এই কোণ আর এই কোণ কি এক সমকোণ, তাই না? এই কোণ আর এই কোণ হচ্ছে এক সমকোণ, আর এই কোণ আর এই কোণ এটা কি বিপরীত কোণ। তাহলে আমরা দেখলাম যে তাহলে এই কোণ সমান, এই কোণ সমান, দুইটা কোণ সমান হয়ে গেলে তৃতীয় কোণ অবশ্যই কি হইতে হবে, পরস্পর সমান হতে হবে। তাহলে আমরা জানি যখন তিনটা কোণ পরস্পরের সমান হয় তখন ত্রিভুজ দুইটা কি হয়, সদৃশকোণী হয় না? আর যখন সদৃশকোণী হয় তখন অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়। তাহলে খেয়াল করো আমাদের অনুরূপ বাহু কোনটা কোনটা, এই জায়গায় AC এর অনুরূপ বাহু হচ্ছে, খেয়াল করো AC এর অনুরূপ বাহু হচ্ছে কোনটা, BC। তাহলে AC বাই BC ইকুয়াল টু এই জায়গায় AD এর অনুরূপ বাহু কোনটা, AD এর অনুরূপ বাহু BE। তাহলে এটা সমান হবে AD ডিভাইডেড বাই BE। ক্লিয়ার? তাহলে AD ডিভাইডেড বাই BE। তাহলে এই জায়গায় C বিন্দু কি অনুপাতে বিভক্ত করছিল, C বিন্দু তো বিভক্ত করছিল AC BC অনুপাতে। তার মানে আমি যদি এখন AC BC বের করতে পারি তাহলে আমাদের অনুপাতটা হয়ে যাবে। এখন AD সমান কত চিন্তা করো, AD টা কি আমাদের y স্থানাঙ্কটা না? খেয়াল করো AD টা হচ্ছে আমাদের y স্থানাঙ্ক, আর y স্থানাঙ্কটা এখানে কত, -1। তাহলে আমরা পাইলাম AD টা হচ্ছে -1, কিন্তু দূরত্ব তো আর নেগেটিভ হতে পারে না, তাহলে এটা কি হবে, +1 বিবেচনা করতেছি। দেখো BE টা কি, BE টা এই বিন্দুর কোন স্থানাঙ্ক, y স্থানাঙ্ক না? আর y স্থানাঙ্কটা কত, 3। তাহলে এইটা হচ্ছে আমাদের 3। তাহলে BE পেলাম আমরা হচ্ছে 3। তাহলে AC BC সমান আমরা কত পাইলাম, 1:3। বিভক্তকরণ বিন্দু কোথায়, মাঝে। তার মানে কি বিভক্ত করে, অন্তর বিভক্ত করে। আমি একটা কথা বলছিলাম, বুয়েট ভর্তি পরীক্ষায় তোমার অঙ্কের জন্য একটা ফিক্সড জায়গা থাকবে, ছোট্ট জায়গা দেওয়া থাকবে, ওই জায়গার মধ্যে আনসার করতে হবে। এখন তুমি যদি তোমার বেসিক নিয়মে অঙ্ক করতে যাও, আগে যেভাবে করতে তখন কি করতে পারতা, করতে পারতা না। কিন্তু তুমি এরকম একটা চিত্র এঁকে দিবা, চিত্র এঁকে দিয়ে এটা লিখে দিলে তোমার একদম 10 এ 10 নম্বর। কারণ আমরা কিন্তু এখানে কোনো শর্টকাট অ্যাপ্লাই করি নাই, আমরা একদম বেসিক 9 10 এর বেসিক সূত্রটা দিয়ে করছি, তাই না? এই জিনিসটা সবাই বুঝতে পারছে কিনা এটা একটু জানাও। আমি এটা একটু রিপিট করি যে আমাদের এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমকোণ, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশকোণী হবে। সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে আমরা বলতে পারবো AC এর অনুরূপ বাহু হলো BC, তার মানে AC বাই BC ইকুয়াল টু কি হবে, AD ডিভাইডেড বাই BE। আর আমাকে বিভক্তিকরণ অনুপাত বের করতে বলছে, মানে কি AC BC বের করতে বলছে। তাহলে AC BC সমান AD বাই BE। এখন AD সমান কি, AD সমান হচ্ছে এই বিন্দুর y স্থানাঙ্ক, সেটা -1 কিন্তু দূরত্ব পজিটিভ। আর BE সমান কি, এই বিন্দু হলো y স্থানাঙ্ক, সেটা হলো কত, 3। তাহলে এই জায়গায় হচ্ছে 3, এবং যেহেতু মাঝখানে বিন্দুটা এই কারণে অন্তর্বিভক্ত করে। তাহলে অনুরূপভাবে যখন তুমি y অক্ষ দিয়ে অনুপাতে বিভক্ত করবে তখন তুমি y এর উপর লম্ব আঁকবে, উপর লম্ব। এবার আমরা একটা বেসিক জিনিস শিখি। দেখো এটা হচ্ছে, খেয়াল করো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা আমাদের কি অক্ষ, x অক্ষ। x অক্ষ এই পাশের বিন্দুগুলো দেখো, এই পাশে x অক্ষের এই পাশে সকল বিন্দুর জন্য y এর মান কি, এখানে y হলো প্লাস, আর x অক্ষের এই পাশে সকল বিন্দুর জন্য y এর মান কি, মাইনাস, তাই না? যেমন এই বিন্দুর জন্য y এর মান মাইনাস, এই বিন্দুর জন্য y এর মান মাইনাস, এখানে এই বিন্দুর জন্য y এর মান প্লাস, এই বিন্দুর জন্য y এর মান প্লাস। তাহলে আমরা দেখলাম যদি তাহলে সবগুলো হলো প্লাস, সবগুলো হলো মাইনাস, তো তুমি চিন্তা করো তাহলে আমরা যদি দেখি চিহ্ন যদি একই রকম হয় তাহলে তারা একই পাশে অবস্থিত হয়, আর চিহ্ন যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা দেখতেছি তারা বিপরীত পাশে অবস্থিত হয়। তাহলে আমরা শর্টকাটে কি বুঝলাম, চিহ্ন যদি একই রকম হয় তাহলে তারা একই পাশে অবস্থিত হয়, চিহ্ন যদি ভিন্ন রকম হয় তাহলে তারা বিপরীত পাশে অবস্থিত হয়। তাহলে এই টেকনিকটা একটু আমরা লিখে রাখি, চিহ্ন একই
তার মানে কোন পাশে অবস্থিত? একই পাশে অবস্থিত। ক্লিয়ার? আর আমি যদি দেখি চিহ্ন ভিন্ন, ভিন্ন মানে কি? একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে আমরা বুঝবো তারা বিপরীত পাশে অবস্থিত। এখন একটা কমন সেন্স দেখো, যে ধরো এটা একটা বিন্দু, আমি চাই 3 6 এটা বিভক্ত করে, তাহলে এটা হলো বিভক্তকারী বিন্দু, বিভক্তকারী বিন্দু। এখন বিভক্তকারী বিন্দুর বাকি বিন্দু দুইটা যদি দুই পাশে থাকে, খেয়াল করো, বাকি বিন্দু দুইটা যদি দুই পাশে থাকে, তাহলে আমরা সেটাকে কি বিভক্ত বলি? অন্তর্বিভক্ত বলি না? তার মানে দুই পাশে থাকলে হলো অন্তর্বিভক্ত। আর এই বিভক্তকারী বিন্দুর বাকি বিন্দু দুইটা, মানে যাদের সংযোজক রেখা এ আর বি, দুইটা যদি এই বিভক্তকারী বিন্দুর একই পাশে থাকে, তাহলে আমরা কি বলি? বহির্বিভক্ত। তার মানে একই পাশে থাকলে হলো বহির্বিভক্ত, আর বিপরীত পাশে থাকলে হলো অন্তর্বিভক্ত। তাহলে দেখো, একই পাশে থাকলে হলো একই পাশে থাকলে হলো বহির্বিভক্ত, তার মানে চিহ্ন একই হওয়া মানে হলো বহির্বিভক্ত করা। আর চিহ্ন ভিন্ন হওয়া তার মানে হলো অন্তর্বিভক্ত করা। তাহলে আপাতত এটা মনে রাখো, চিহ্ন একই তার মানে একই পাশে বহির্বিভক্ত, চিহ্ন ভিন্ন মানে ভিন্ন পাশে অন্তর্বিভক্ত। ক্লিয়ার? চিহ্ন একই, একই পাশে বহির্বিভক্ত, চিহ্ন ভিন্ন, ভিন্ন পাশে অন্তর্বিভক্ত। এখন তুমি যদি চাও এই অঙ্কটা কিন্তু দেখার সাথে সাথে উত্তর বলতে পারো। এখন কিভাবে বলবা আমি তোমাকে বলি। এখানে কোন অক্ষ বিভক্ত করতে বলছে? x অক্ষ বিভক্ত করতে বলছে। তাহলে x অক্ষ যখন বিভক্ত করতে বলবে, তখন তুমি নিবা হচ্ছে y এর অনুপাত। খেয়াল করো, তাহলে x অক্ষ বিভক্ত করতে বলছে, তাহলে তুমি নিবা হলো y এর অনুপাত। তাহলে এখানে y এর মানটা কত? -1, আর x এর মানটা কত? 3। ক্লিয়ার? তাহলে দেখো, -1 আর 3 চিহ্ন একই না চিহ্ন ভিন্ন? তাহলে অনুপাতটা কত আসছে? 1:3। চিহ্ন একই না চিহ্ন ভিন্ন? চিহ্ন ভিন্ন। চিহ্ন ভিন্ন হলে কি বিভক্ত হয়? অন্তর্বিভক্ত। তার মানে 1:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার আমরা আসি y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তাহলে y অক্ষের ক্ষেত্রে আমরা কার অনুপাত নেব? x এর অনুপাত। খেয়াল করো, তাহলে x এর অনুপাত যদি আমরা নেই, তাহলে দেখো x এর অনুপাতটা কত? এখানে x এরটা কত? 3, আর এখানে x টা কত? -2। তাহলে 3 -2 চিহ্ন কি একই না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হলে কি বিভক্ত করবে? অন্তর্বিভক্ত করবে। তো আমাদের অঙ্ক শেষ। তাহলে এখন তোমরা একটু জানাও যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। এটা এবার আমরা 3 নম্বর প্রবলেমে আসব। তাহলে এখানে একটা বিন্দু হচ্ছে 3, -1, আর একটা বিন্দু হচ্ছে -2, 3। খেয়াল করো, তাহলে এই যে দুইটা বিন্দুর সংযোজক রেখাকে 2x - 3y + 5 রেখা কি অনুপাতে বিভক্ত করে? তার মানে অন্য আরেকটা রেখা আছে, যেই রেখাটার সমীকরণ হলো 2x - 3y + 5 = 0। তাহলে এই 2x - 3y + 5 = 0 এটা কি অনুপাতে বিভক্ত করবে? এই অনুপাতটা আমরা বের করব। দেখো যে আমরা একটা জিনিস চিন্তা করি, এটা আমরা আগে ট্রিক্সটা শিখি, তারপর আমরা রিটেন প্রসেসটা শিখব। ট্রিক্সটা কি? আমি এই বিন্দুটা এই রেখার সমীকরণে বসাবো, মানে 3 - 1 বিন্দুটা এই সমীকরণে বসাবো। তাহলে আগে আমি প্রথম বিন্দু বসাবো, তারপর নিচে দ্বিতীয় বিন্দু বসাবো। তাহলে প্রথম বিন্দু বসালে মানটা কত হয়? দেখো 2 প্রথম বিন্দুর x এর মান হলো 3 -3 y এর মানটা হচ্ছে -1, হ্যাঁ, তারপর আছে হলো +5। এবার আমি নিচে কোন বিন্দু বসাবো? দ্বিতীয় বিন্দু বসাবো। এখন দ্বিতীয় বিন্দু বসালে আমি কত পাই? দেখো, তাহলে x এর মানটা কত? -2। তাহলে 2 -2 যোগ তারপরে কি আছে? -3 3 তারপরে কত? 5।
তাহলে এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে হলো 6, 6 আর 3 হলো 9, 9 আর 5 কত 14, তাহলে এখানে আসলো 14। আর নিচে দেখো কত আসছে -4, -4 আর -9, তাহলে কত হবে -13, -13 এর সাথে +5 যোগ করলে কত হয় -8। তাহলে আমি আবারও বলতেছি দেখো, এটা হচ্ছে কত -4, -9, -4 আর -9 হলো -13, +5 যোগ করলে কত হয় -8। মানটা কি একটা প্লাস একটা মাইনাস, তার মানে একই চিহ্ন না ভিন্ন চিহ্ন, আর ভিন্ন চিহ্ন হলে কি বিভক্ত হয় অন্তর্বিভক্ত। তার মানে 14:8 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ক্লিয়ার? তো এবারে একটু জানাও আমাদের লাস্ট প্রবলেমটা আমরা বুঝতে পারলাম কিনা। তো এক্ষেত্রে বিন্দুর ক্ষেত্রে রেখার ক্ষেত্রে আমরা কি করছি, রেখার ক্ষেত্রে আগে আমরা উপরে প্রথম বিন্দু বসাইছি, মানে এই সরলরেখার সমীকরণে x এর মান হলো 3, এই যে 2 * 3 -3 y এর মান কত দেখো -1 এবং +5। এবার এই রেখার সমীকরণে আমরা দ্বিতীয় বিন্দুটা বসাইলাম, তাহলে দ্বিতীয় বিন্দু মানে কি x এর মান -2, 2 * -2 -3 y এর মান কত 3, y এর মান 3 +5। তো বসানোর পরে আমরা দেখলাম এটা ভিন্ন চিহ্ন, আর ভিন্ন চিহ্ন মানে কি বিভক্ত করে অন্তর্বিভক্ত করে, 14:8 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো এটা এমসিকিউ তে আসলে তুমি এভাবে অ্যাপ্লাই করতে পারবে, তবে রিটেনে আসলে তুমি কিভাবে করবে যখন বুয়েট ভর্তি পরীক্ষায় আসবে, এটা যদি আমি তোমার বইয়ের নিয়মে করতে যাই 4 পাতা লাগবে ভাই। কিন্তু আমরা কোনো শর্টকাট অ্যাপ্লাই করব না, বেসিক অ্যাপ্লাই করেই আমরা একবার করে ফেলব, দ্রুত করে ফেলব। দেখো আমরা এই পাশের বিন্দু থেকে এই রেখার উপর লম্ব আঁকবো, খেয়াল করো। তাহলে আমি কি করছি লম্ব আঁকছি, আবার এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব আঁকবো, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান। দেখো আমরা একটা নাম দেই, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, আর যে বিন্দুটা বিভক্ত করলো সেটা হলো C। তাহলে এই পাশের লম্ব বিন্দুটা হলো D, আর এই পাশের বিন্দুটা হচ্ছে E। দেখো আমরা রিটেন প্রসেসটা দেখাচ্ছি। এবার আমরা সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্টটা গত ক্লাসে একটু পরে আগে শিখছিলাম। সদৃশকোণী ত্রিভুজ কি, তিনটা কোণ যদি সমান হয় তাহলে তার সদৃশকোণী হয়, আর সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয় সমান। তাহলে দেখো আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশকোণী বলতে পারি কিনা, তাহলে এই কোণ আর এই কোণ দুটাই সমকোণ, এই কোণ আর এই কোণ কি কোণ বিপরীত কোণ, আর আমরা জানি দুইটা কোণ যখন পরস্পর সমান হয় তাহলে তৃতীয় কোণটাও কি হবে পরস্পর কি হবে সমান হবে। তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি হবে সদৃশকোণী, আর সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয় সমান। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত আমরা কি বলতে পারবো CD এই যে BC বাই, দেখো আমাদের কোন অনুপাতটা বের করা লাগবে, আমাদের এখানে বিভক্ত হয়েছে হচ্ছে AC BC অনুপাতে, তাহলে আমরা বলবো AC এর অনুরূপ বাহু হলো BC। দেখো AC এর অনুরূপ বাহু হলো BC, এই লম্বের অনুরূপ বাহু কি লম্ব, তাহলে আগে যেহেতু এই ত্রিভুজেরটা নিছি তাহলে আগে আমরা এই ত্রিভুজটা নিতে হবে, তার মানে কি AD ডিভাইডেড বাই আরেক লম্ব কোণটা BE। তাহলে আমার কাজ হচ্ছে এখন AD বের করা আর BE বের করা। এখন এই যে AD টা কি লম্ব দূরত্ব না, আমরা কি একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারি না? তোমাদের কি মনে আছে যে বিন্দু থেকে রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করে? হ্যাঁ, মানে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করে, আগে আমাকে কি করতে হয় উপরে বিন্দুটা বসাইতে হয়, তার মানে আমি x এর মান বসাবো 3 মাইনাস, খেয়াল করো এই জায়গায় পর একটা কথা হবে 3 ইনটু বিন্দুটা কত -1, তারপরে কত আছে 5, তার মানে আগে আমাকে বিন্দুটা বসাতে হয়, বিন্দুটা বসানোর পর আমাকে কি করতে হয় x স্কয়ার আর y স্কয়ার সব মানে x এর সহগ আর y এর সহগ দ্বারা ভাগ করতে হয়। এটা কি 2x ছিল, আমরা অঙ্ক কি দিয়ে করছি তো মনে নাই, তাহলে 2 ইনটু 3। আচ্ছা খেয়াল করো, তাহলে
x এর সহগ আর y এর সহগ দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে x এর সহগ কত 2a² আর y এর সহগ কত -3a²। এটা তো তোমরা সবাই জানো তাই না? যেহেতু তোমরা ভর্তি পরীক্ষার ক্লাস করতে আসছো তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা এটা জানো। সরি তো অনুরূপভাবে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কেমনে বের করব? তাহলে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্বটা হবে, খেয়াল করো, 2 * -2 -3 * 3, তারপর আছে হচ্ছে +5 ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, কারণ 2a² প্লাস -3a²। এখন আমি যখন এই যে AD = BE বের করব, এই যে AD = BE বের করব, এডিও আমাদের বের করা হলো, বিইও আমাদের বের করা হলো। দেখো যখন ভাগ করব একটা √2² প্লাস 3² আছে নিচে, এইটা তখন ভাগ করার সময় কি হবে? উল্টাই যাবে না? তাহলে উল্টাই গেলে কি এই অংশ আর এই অংশ কি কাটাকাটি চলে যাবে না? তাহলে কাটাকাটি চলে গেলে কি হবে? এই বিন্দু বসানো অংশটা ডিভাইডেড বাই নিচে হবে এই বিন্দু বসানো অংশটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে একটু আমাকে কমেন্টে জানাও, আমি হয়তো আবার রিপিট করব। তাহলে তোমরা রিটেন পরীক্ষায় আসলে কিভাবে করতে হবে আশা করি তোমরা এটা বুঝে গেছো। আমাকে একটু জানাও যে তোমরা বুঝতেছো কিনা। খেয়াল করো, তাহলে আমরা এটা আপাতত অফ করে দিতে পারি। তো দেখো ভাইয়া, আমরা এবার যে নিয়মটা শিখবো সেই নিয়মটা হচ্ছে যে কোনো সামান্তরিকের জন্য প্রযোজ্য। এখন সামান্তরিক বলতে কি বোঝায়? সামান্তরিক বলতে চারটা জিনিস বোঝায়: বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক। মানে সামান্তরিক কোনগুলা? যে সকল চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমি এবারে এই নিয়মটা কার কার জন্য অ্যাপ্লাই করতে পারবো একটু লিখে নাও। এবারে নিয়মটা আমরা অ্যাপ্লাই করতে পারবো বর্গ, রম্বস, আয়ত এবং সামান্তরিকের জন্য। তাহলে ধরো একটা বর্গের সামান্তরিকের এই বিন্দুটা হলো 3 6, এই বিন্দুটা হলো 4 1, এই বিন্দুটা -2 3। তো আমাকে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক d = 5 বের করতে বলছে। আমি চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাই। তো আমি কি বলছি? আমাদের নিয়ম আজকে কি কোনো আমরা সূত্র শিখছি? না, কোনো সূত্র নাই। নিয়মটা কি? বাড়লে যোগ, কমলে বিয়োগ। তাহলে আমরা d এর স্থানাঙ্ক বের করে আসো। 4 - 3, খেয়াল করো আমার সাথে সাথে একটু দেখো। 4 - 3 মান বাড়ছে না কমছে? কমছে। তাহলে 4 থেকে -3 কত কমলো? 7 কমলো। 4 থেকে 7 বাদ দিলে -3 হয়। তাহলে এই ক্ষেত্রে 7 কমছে। তাহলে এই স্থানাঙ্কটাও কত কমবে? 7 কমবে। তাহলে -2 থেকে 7 কমে গেলে কত হবে? -2 -7, তাহলে কত হবে? -9, কমা শেষ। এবার আমরা y স্থানাঙ্ক বের করব। 1 6, দেখো 1 6 মান বাড়লো না কমলো? বাড়ছে। কত বাড়ছে? 5 বাড়ছে। তাহলে খেয়াল করো 3 ও কত বাড়বে? 5 বাড়বে। তাহলে 3 5 বেড়ে গেলে কত হবে? 8। তাহলে আমার চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -9,8। তো একটু তাহলে কি এটা কোনো কঠিন করে দিছো? প্রত্যেকটা অঙ্ক ভাইয়া ম্যাথের প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে উত্তর বলতে পারবে এবং কোন প্রকার সূত্র ছাড়াই পারবে ইনশাআল্লাহ। এই জায়গায় তোমরা একটা ভর্তি পরীক্ষায় হয়তো একটা এমসিকিউ করার জন্য সময় পাবে 48 সেকেন্ড। আমি তোমাকে বলবো তোমার 48 সেকেন্ড দরকার নাই। তুমি যদি আমার সাথে থাকো এবং আত্মবিশ্বাস রাখতে পারো 4 বাদ দিয়ে দাও, 8 সেকেন্ডেই করা সম্ভব। এবং আমরা কিন্তু ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করাই দেব এভাবে ইনশাআল্লাহ। আমরা তাহলে এই নিয়মটা কার কার জন্য অ্যাপ্লাই করব? বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক সবগুলোর জন্য অ্যাপ্লাই করব। এবার আমরা একটু ভিন্ন অঙ্ক দেখি। দেখো ভিন্ন প্রবলেম কি? এই জায়গায় এটা আমরা একটা ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজের এটা হচ্ছে a b c, এর এই যে এখান থেকে
বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে। কার স্থানাঙ্ক এগুলা? মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমি এগুলা মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিচ্ছি। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে -3,5, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,1। তো তোমাকে এখান থেকে বেশ কিছু প্রবলেম বের করতে বলছে। এক নম্বরে বের করতে বলছে হচ্ছে এ বি সি এর স্থানাঙ্ক কত। ফার্স্ট প্রবলেম এ বি সি বিন্দুর স্থানাঙ্ক। আমি যদি সেকেন্ড প্রবলেম বলি, তোমাকে বের করতে বলবে পাদ ত্রিভুজের ক্ষেত্রফল। তারপর তোমাকে বের করতে বলবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বা মূল ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা আগে এ বি সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করি। তো দেখো ভাইয়া, এর আগে আমরা কি বের করা শিখছি, মানে এই স্থানাঙ্ক বের করা শিখছি কার? সামান্তরিকের। তাহলে আমি এই জায়গায় চেষ্টা করব এই সামান্তরিক আঁকার জন্য। সবার আগে আমি এই তিনটা বিন্দুগুলো যোগ করব। এগুলো আমরা একটু নাম দিই, এ বি ডি ই এফ। খেয়াল করো, তাহলে আমি যোগ করলাম। এখন তুমি কোন শীর্ষবিন্দু বের করতে চাও? সাপোজ তুমি বের করতে চাও সি শীর্ষবিন্দু। তাহলে এই যে সি শীর্ষবিন্দুতে তুমি দেখো তো একটা সামান্তরিক পাওয়া যায় কিনা। দেখো সি শীর্ষবিন্দুতে একটা সামান্তরিক আমরা অলরেডি পেয়ে গেছি। এই যে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সামান্তরিক। তাহলে যদি সামান্তরিক পেয়ে যায়, তাহলে কি আমার এই শীর্ষবিন্দু বের করতে আমার কি কোনো বেগ পেতে হবে? পাওয়া লাগবে না। তাহলে আমরা বের করি, আসো। -1 4 মান বাড়লো না কমলো? বাড়ছে। -1 4 কত বাড়ছে? 5 বাড়ছে। তাহলে এই ক্ষেত্রেও কত বাড়বে? 5 বাড়বে। তাহলে -3 এর সাথে যদি 5 বাড়ে তাহলে কত হবে? -3 + 5 কত হবে? 2 হবে, কমা। এবার আমরা y স্থানাঙ্কটা বের করব। 1 2 মান বাড়লো না কমলো? বাড়ছে। কত বাড়ছে ভাইয়া বলো লক্ষ্মী? 1 বাড়ছে। তাহলে এই ক্ষেত্রেও কত বাড়বে? 1 বাড়বে। তাহলে 5 এর সাথে 1 যোগ করলে কত হয়? 6। তাহলে আমার সি বিন্দুর স্থানাঙ্ক তামা। এবার আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। যে বিন্দুর স্থানাঙ্ক বের করব ওই বিন্দুকে কল্পনা করে একটা আমরা সামান্তরিক আঁকবো। তাহলে দেখো এই বিন্দুকে কল্পনা করে আমরা একটা সামান্তরিক আঁকলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সামান্তরিক। এবার তুমি চিন্তা করো, 4 - 1 মান বাড়লো না কমলো? কমছে। কত কমছে? 4 থেকে -1 কত কমছে ভাইয়া? 5 কমছে। অনেকে চিন্তা করবে 3 কমছে। আরে বেটা, 4 থেকে 3 বাদ দিলে তো 1 হয়। দেখো 4 - 1 কত কমছে? 5 কমছে। তাহলে এই ক্ষেত্রেও কত কমবে? 5 কমবে। তাহলে -3 এর সাথে 5 যদি কমে তাহলে কত হবে? -8, কমা। খেয়াল করো, এবার 2 1 মান বাড়লো না কমলো? কমছে। কত কমছে? 1 কমছে। তাহলে 5ও কত কমবে? 1 কমবে। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত? 4। তাহলে আমাদের বি বিন্দু শেষ। এবার আমরা কোনটা বের করব? এ বিন্দু। তাহলে আমি যে বিন্দু বের করব ওই বিন্দুকে কল্পনা করে আমরা একটা সামান্তরিক আঁকবো। তাহলে আমরা এ বিন্দুকে কল্পনা করে সামান্তরিক হয় কোনটা? এইটা। তাহলে সামান্তরিক পাওয়া শেষ, তার মানে আমাদের কাজও শেষ। -3 4 মান বাড়লো না কমলো? বাড়ছে। কত বাড়ছে? 1। -3 4 মান বাড়ছে হলো 7। তাহলে এই যে -1 এর সাথে কত বাড়বে? 7 বাড়বে। তাহলে 7 বাড়লে কত হবে? 6, কমা। 5 2 মান বাড়লো না কমলো? কমছে। কত কমছে? 3 কমছে। তাহলে এই ক্ষেত্রেও কত কমবে? 3 কমবে। তাহলে 1 থেকে 3 কমে গেলে কত হবে? -2। তাহলে আমাদের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 6, -2। তাহলে আমরা দেখো আমরা এ বি সি বিন্দু সবগুলো স্থানাঙ্ক পেয়ে গেলাম। ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবা, যে লেখো, খাতায় লিখে নাও, মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজ পাওয়া যায় তার নাম পাদত্রিভুজ। মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজ পাওয়া যায় তার নাম পাদত্রিভুজ। ক্লিয়ার? তাহলে মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজ পাওয়া যায় তার নাম হলো পাদত্রিভুজ। তাহলে আমাদের মধ্যবিন্দু কোনটা? ডি ই এফ। তাহলে আমাদের পাদত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে ডি ই এফ এর ক্ষেত্রফল বের করতে বলছে। এখন আমার প্রশ্ন, ক্ষেত্রফল বের করি কিভাবে? তাহলে আসো এবার আমরা দেখি ক্ষেত্রফল বের করার নিয়ম। সবাই একটা সত্য কথা বলতে পারবা? একদম পিওর সত্য কথা বলতো দেখি। কে কে এখন পর্যন্ত প্রেমে পড়ছো?
যারা যারা প্রেমে পড়ছো তারা যারা কমেন্টে জানাও ইয়া পড়েছিলাম। তাহলে আমরা ক্ষেত্রফল বের করার নিয়ম দেখি কেউ সত্য কথা বলে কিনা। দেখো ভাইয়া, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি লক্ষ্মী যে আমরা ক্ষেত্রফল বের করার নিয়মটা কি। ক্ষেত্রফল বের করার নিয়ম দেখো ভাইয়া, আমাদের জীবনে প্রেম আসে, মানুষ সবার জীবনে প্রেম আসে, কারো জীবনে 3টা 4টা 5টা আরো দেখা যাচ্ছে যে হাজার হাজার প্রেম আসে। তবে যতই প্রেম আসুক মানুষ কিন্তু প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারে না। আর আমাদের ক্ষেত্রফল বের করার নিয়মটা হচ্ছে প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না। ইয়েস, ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না। তার মানে ব্যাপারটা কি, কেমন প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না? ক্ষেত্রফল বের করতে গেলে তুমি যে যে বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করবা তুমি ওই বিন্দুগুলো পরপর লিখবা। তাহলে তুমি লেখো -1 1, তারপরে বিন্দুটা কত আছে আগে আমরা ডি লিখি, -3 5, তারপরে ই কত 4 2, তারপর কত -1 1। তাহলে আমি বিন্দুগুলো লিখলাম। এখন বিন্দুগুলো লেখার পরে আমাদের নিয়মটা কি? প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না। তাহলে আমার প্রথম বিন্দুটা কোনটা? -35। তাহলে এই -35টা আমি লিখবো আবার, কারণ আমি প্রথম প্রেম ভুলতে পারি না। তার মানে আমাদের ক্ষেত্রফল বের করার নিয়মটা হচ্ছে আগে আমি ক্রমান্বয়ে বিন্দুগুলো লিখবো, বিন্দুগুলো লেখার পরে প্রথম বিন্দুটা আমরা শেষে আবার লিখবো। আর ক্ষেত্রফল বের করতে গেলে আমার প্রথমে লিখতে হবে হচ্ছে হাফ। এবার আমাদের কাজটা কি? এবার আমাদের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে হাফ ইনটু এই কর্ণ মাইনাস এই কর্ণ। এখন এটা দ্বারা আমরা কি বুঝাই? এটা দ্বারা আমরা বুঝাই হাফ লেখার পরে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়া দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, কি বড় করে দিবা। হ্যাঁ, খেয়াল করো। তাহলে এই কর্ণ দিয়ে বলতে কি বুঝাই? এরকম করে যতগুলো লেখা যায় দেখো, তাহলে এইটা এইটা এইটা, তাহলে এগুলো তুমি যোগ করো। -3 * 2, -3 * 2 তাহলে কত? -6, 4 * 1 তাহলে কত? +4, -1 * 5 তাহলে কত হলো? -5। তার মানে আমার এটার কাজ শেষ। এখন আমরা কার কাজ করব? এইটার কাজ। তাহলে এইটা দেখো কতগুলো লেখা যায়, একটা 4 5 হলো 20, তারপর এইটা -2 1 কে 2 তাহলে -2, তারপর হচ্ছে এইটা, এটা কত? -3। আর ক্ষেত্রফল মানে কি? সামনে একটা হাফ লেখা, তাহলে কত আসলো? হাফ ইনটু এখানে কত? -6 -3 5 তাহলে -11, -11 এর সাথে 4 যোগ করলে কত হয়? -7, তাহলে এখানে তুমি পেলে হলো -7। আর 20 থেকে 5 বাদ দিলে কত? 15, -7 -15। এখন 7 আর 15 কত? 22, 22 এর অর্ধেক কত? 11, তাহলে -11। কিন্তু ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে? ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে आंसर কত হবে? 11 বর্গ একক। তাহলে আমরা বুঝলাম যে এই পাদত্রিভুজের ক্ষেত্রফল হবে 11 বর্গ একক। এখন মূল ত্রিভুজ কোনটা? ত্রিভুজ এবিসি চিন্তা করো। ত্রিভুজ এবিসি ভেতরে ডিইএফ এর মতো কয়টা ত্রিভুজ আছে? এই যে ডিইএফ এর মতো দেখো এবিসি এর ভেতরে কয়টা ত্রিভুজ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে এই ডিইএফ এর ক্ষেত্রফলের 4 গুণ। বলা যায় কি চাই? তাহলে তোমরা একটু লিখে নাও, মূল ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4 ইনটু পাদত্রিভুজের ক্ষেত্রফল। এটা একটু লিখে নাও, মূল ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4 ইনটু পাদত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যেহেতু পাদত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, আমরা 4 দ্বারা গুণ করলেই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে 4 ইনটু 11। এখন আর তাছাড়া তুমি কি জানো? এ বিন্দু জানো, বি বিন্দু জানো, সি বিন্দু জানো। তাহলে এই তিনটা বিন্দু দিয়েও আমরা ওই ক্ষেত্রফল বের করতে পারবো। তো বাচ্চারা একটা অঙ্ক আসলে অনেক ভাবে করা যায়। আমরা আরেকটা অঙ্ক করি যে এই ভাইয়া তুমি যদি প্রশ্ন করো যে ভাইয়া এটা কি শুধু ত্রিভুজের জন্য প্রযোজ্য? আমি বলবো আমি কোন নিয়ম, যত নিয়ম বলবো সবই ইউনিভার্সাল, সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। যেমন তোমাকে যদি বলে -1 2, তারপরে 3 1, তারপরে 4 2, তারপর 3 -5,
বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে খেয়াল করো, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল কেমনে বের করতে পারি? ওই যে ক্ষেত্রফল বের করতে বললে আমাদের নিয়মটা কি? প্রথম প্রেমের স্থিতি ভোলা যায় না। তাহলে আমি সবগুলা বিন্দু লিখব -1 2 3 1 4 -2 3 -5। তো সবাইকে নিলাম, কিন্তু আমি প্রথম প্রেম ভুলতে পারবো না। তার মানে আমি প্রথম প্রেমকে লিখব আবার। আর ক্ষেত্রফল বললে কি নিয়মটা কি? হাফ। তারপর আমাকে কিভাবে করতে হবে? হাফ ইনটু d স্কয়ার মাইনাস d স্কয়ার। আমাদের অঙ্কের आंसर তাহলে আমরা পেয়ে যাব। তো আমাকে একটু জানাও যে তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কঠিন লাগতেছে কিনা। হ্যাঁ, আর যদি ভালো লাগে তাহলে ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের ওয়ালে, তাহলে তোমাদের বন্ধুরাও ক্লাস করতে পারবে। এবং তোমাদেরকে জানাই রাখি, আমরা কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্লাসগুলো রেগুলার করতে থাকবো এবং আমরা প্রতিদিন অনেক মজা করে শিখবো, নতুন নতুন জিনিস শিখবো। আমি গ্রুপে একটা রুটিন দিয়ে দেবো, এই রুটিন অনুযায়ী তোমরা রেগুলার ক্লাসগুলো করবে। আরেকটা ইনফরমেশন দেই, তোমরা হয়তো চিন্তা করতেছো যে ভাইয়া এত সহজ করে তো আমরা আগে কখনো পাইনি, এত সহজ করে আমরা কিভাবে এই জিনিসগুলো পেতে পারি? তাহলে আমি তোমাকে ছোট্ট একটা হিন্ট দেই, তোমরা আপাতত এই বইটা কালেক্ট করে নিতে পারো, আমার লেখা ফর্মুলা ভিউ। এতদিন ইয়াতে ছিল না, শেষ হয়ে গেছিল। তোমরা যদি চাও সবাই এই ফিজিক্স ফর্মুলা, ম্যাথ ফর্মুলা বই ভিউ বইটা কালেক্ট করে নিতে পারো। এই বইয়ে এরকম অসংখ্য টেকনিক পাবা। কেমন? বইটা হচ্ছে ম্যাথ ফর্মুলা ভিউ। তো বাচ্চারা, এবার আমি তিনটা বিন্দু দিলাম -3, 2, তারপর হচ্ছে a -2, 1 এবং 4, 1। এই জায়গায় বললাম যে a এর মান কত হলে বিন্দুত্রয় সমরেখ হবে। দেখো এর মান কত হলে বিন্দুত্রয় সমরেখ হবে? তাহলে এখানে আমাকে বলছে বিন্দুত্রয় সমরেখ, তাহলে আমি বিন্দুগুলো দিয়ে নিই। -3, 2, তারপর হচ্ছে a -2, 1। খেয়াল করো আরেকটা বিন্দু হচ্ছে 4, 1। এটা খুবই কমন অঙ্ক, এটা এমসিকিউ এর জন্য খুব বেশি আসে। তো আমরা এখানে কি করব? যেহেতু বিন্দুত্রয় সমরেখ, তাহলে কি হবে? এই জায়গায় যে কোনো দুইটা বিন্দু নিয়ে আমি যে ঢাল পাবো, এই একই রেখার সকল বিন্দুতে ঢালের মান সমান। তাহলে আমি যে কোনো দুইটা বিন্দু নিয়ে যে ঢালগুলো পাবো, এই রকম দুইটা ঢাল পরস্পরের কি হবে? সমান হবে। তার মানে আমি প্রথমে যে কোনো দুইটা বিন্দু নিব। তাহলে আমি এই বিন্দু আর এই বিন্দু নিলাম। তাহলে এই বিন্দু আর এই বিন্দু নিয়ে ঢাল আমাদের কত হবে? আমাদের ঢাল বের করার সূত্রটা কি? ঢাল বের করার সূত্রটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর। আমরা একটু পরে এটা ডিটেইলস দেখাবো। কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তাই না? তাহলে দেখো এই বিন্দু আর এই বিন্দু কোটির অন্তর কত? 2 - 1। আর ভুজের অন্তর কত? -3 -a + 2। তাহলে এটা গেল এই দুটো বিন্দু নিয়ে ঢাল। এবার আমি ঢাল বের করব এই বিন্দু আর এই বিন্দু নিয়ে। তাহলে আমি যদি এই বিন্দু আর এই বিন্দু চিন্তা করি, তাহলে এখানে ঢালের অন্তর কত? 2 - 1, মানে কোটিদ্বয়ের অন্তর 2 - 1। আর ভুজের অন্তর কত? -3 -4। তাহলে আমি যদি এই দুটা, এটা যদি এখন একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই আমরা a এর মান পেয়ে যাব। তাহলে যখন বলবে বিন্দুত্রয় সমরেখ, তখন আমাদের সূত্রটা কি হবে? ঢাল ইকুয়াল টু ঢাল। এই ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে শুধুমাত্র যে এই জায়গার অঙ্ক করা যায় তা না। আমি দেখব এই যে সরল রেখার 3.4 থেকে শুরু করে 3.7 যত অঙ্ক আছে, শুধুমাত্র এই ঢালের কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারা যায়। এক একটা সমীকরণের জন্য এক একটা সমীকরণ, মানে এক এক অঙ্কের জন্য এক এক সমীকরণ শেখার প্রয়োজন হয় না। আমি আবারও বলতেছি, পুরো সরল রেখায় কোনো সূত্র নাই। এই যে ঢাল ইকুয়াল টু ঢাল, এই ঢালের যে কথা বললাম, আপাতত এখানে সূত্র ব্যবহার করলাম, কিন্তু একটু পরে আমরা দেখব আসলে ঢাল নির্ণয়ের কোনো সূত্র নাই। শুধুমাত্র বেসিক সেন্স থাকলেই তুমি সরল রেখার প্রত্যেকটা অঙ্ক করতে পারবা। খেলা হবে। দেখো আমরা একটা জিনিস চিন্তা করতেছি। দেখো
আমরা দুইটা চিত্র বুঝবো। আমি যদি দুইটা এখন যদি আর মাত্র দুইটা চিত্র বুঝতে পারি তাহলে আমি মোটামুটি বইয়ের সব অঙ্ক করতে পারবো সরলরেখা। এর মধ্যে ফার্স্ট চিত্রটা একটু বোঝার চেষ্টা করব যে এই বিন্দুটা কত x, y। তাহলে আমি যদি এখানে বলি তাহলে এইটুকু আমাদের কত x, আর এইটুকু আমাদের কত, এই দূরত্বটা কত আমাদের y। তাহলে আমি যদি বলি মূল বিন্দু থেকে দূরত্ব কত, এই মূল বিন্দু থেকে দূরত্বকে আমি নাম দিতেছি হলো r। তাহলে r এর পরিচয়টা কি বলো? r এর পরিচয়টা মূল বিন্দু থেকে দূরত্ব। তাহলে এইটা কি? এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে গেছে না? তাহলে অতিভুজ সমান কি? √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। আর আমাদের একটা বেসিক সূত্র আমরা ছোট্টকালে শিখছি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা হ্যাঁ লম্বা ভূত। তার মানে কি? সাগরে মানে কি? sin থিটা। তাহলে sin থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। কবরে মানে কি? cos থিটা। cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। tan মানে কি? tan থিটা। tan থিটা সমান কি? লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে তুমি খেয়াল করো এই জায়গায় আমি এই কোণটা ধরতেছি থিটা, এই কোণটাকে ধরতেছি আমি কত? থিটা। তাহলে দেখো আমি যদি লিখি cos sin থিটা, খেয়াল করো sin থিটা সমান কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব কত? y, আর অতিভুজ কত? r। তাহলে y ডিভাইড বাই সরি sin থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। হ্যাঁ অতিভুজ কত? r। খেয়াল করো cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত দেখো? x ডিভাইডেড বাই r। আর tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা এটা সমান লম্ব কত? y, আর ভূমি কত? x। তাহলে y ডিভাইডেড বাই x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y r sin থিটা, খেয়াল করো x r cos থিটা, আর tan থিটা খেয়াল করো থিটা tan ইনভার্স y বাই x। আমি একটু মডুলাস দিয়ে দিলাম, থিটা tan ইনভার্স y বাই x। তাহলে আমি যখন কোন বিন্দুকে x, y দিয়ে প্রকাশ করতেছি তখন এই প্রকাশের নাম হলো কার্তেশীয় প্রকাশ। বুঝিও, কার্তেশীয় প্রকাশ। এবং আমি যখন এই যে x এর মানটা কত r, এই যে এখানে এই মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে r, এটাকে আমি আরো একভাবে প্রকাশ করতে পারি, মূল বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে r এবং এটা x অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা হলো থিটা। তখন এই যে r থিটা এটা হচ্ছে আমাদের পোলার প্রকাশ। এবার তুমি আমাকে একটা জিনিস চিন্তা করো, আমাদের এই কোণটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। ভালো করে বোঝো, এই কোণটা হলো 0, 90, 90 আর 90 কত? 180, 180 মানে কত? পাই। হ্যাঁ এখন এই বিন্দুটা যদি এই পাশে অবস্থিত না হয়ে এই পাশে অবস্থিত হইতো, এই পাশে অবস্থিত হইতো, তাহলে তুমি খেয়াল করো, তাহলে আমাদের এটা হইতো আমাদের লম্ব, আমাদের কোণটা হইতো এইটা। মনে রাখবা এই পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে কোণ নিতে হবে অলওয়েজ x অক্ষের দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে। আমি আবার বলতেছি কোণ নিতে হবে কার সাথে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তার মানে এই যে এইটার সাথে কোণ নেওয়া লাগবে, এটার সাথে কোণ নেওয়া লাগবে। এখন আমি কিন্তু কোণ পাচ্ছি কোনটা? এইটা নিতে হবে কোনটা? এই পাশেরটা। তাহলে খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত আসতে কত? পাই, কিন্তু আসতে পারে না এই কত? থিটা। তাহলে এই যে এই পাশের কোণটা কত হবে? পাই মাইনাস থিটা। বুঝিও। এবার যদি বিন্দুটা এখানে কোথাও অবস্থিত হইতো তাহলে আমাদের এখানে আমি লম্ব আঁকতাম, তাহলে থিটা হইতো এইটা। খেয়াল করো তাহলে আমাকে কোণ কি এটা নিলে হবে? না, আমাকে কোণ নিতে হবে কার সাথে? এই যে এইটার সাথে কোণ নিতে হবে। তাহলে আমি যদি এটার সাথে কোণ নেই তাহলে দেখো তুমি চিন্তা করো, তাহলে আমাকে কোন কোণটা নিতে হবে? আমাকে নিতে হবে এই যে এই কোণটা নিতে হবে। এখন এখান থেকে এই পর্যন্ত কত? পাই,
এইটুকু কত থিটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে পাই প্লাস থিটা। বুঝিও। এবার বিন্দুটা যদি এই পাশে এখানে কোথাও অবস্থিত হইতো, যদি এখানে অবস্থিত হতো তাহলে আমাদের এই বিন্দুটা কত খেয়াল করো, তাহলে লম্ব কোণটা এইটা, তাহলে আমার এই কোণটা আসছে থিটা, কিন্তু আমাকে কোণ নিতে হবে কার সাথে, এই পাশ দিয়ে গেলে কিন্তু হবে না, আমাকে ঘুরে এইটার সাথে কোণ নিতে হবে। তাহলে আমাকে কোণ নিতে হবে হচ্ছে এখান থেকে শুরু করে এই যে পুরাটা, তাহলে দেখো এটা যদি পুরাটা ঘুরে আসতো তাহলে কত হইতো 2 পাই, মানে একবার সম্পূর্ণটা ঘুরলে 360, কিন্তু সে কি থিটা পর্যন্ত ঘুরতে পারলো না। তাহলে এটা এই পাশ থেকে এতটুকু কত হবে 2 পাই থেকে থিটা বাদ দিতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 পাই মাইনাস থিটা। তাহলে আমরা যদি একটু ফ্রেশ করে লিখি, একটু যদি ফ্রেশ করে লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে এভাবে, এই কোঅর্ডিনেটে থিটা, এখানে হচ্ছে পাই মাইনাস থিটা, এখানে হচ্ছে পাই প্লাস থিটা, আর এই কোঅর্ডিনেট হচ্ছে 2 পাই মাইনাস থিটা। এবার আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। এখানে দেখাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পাইছিলাম, x একটু লিখে নেই, x r cos থিটা, y r sin থিটা, আর r পেয়েছিলাম √x² + y², আর থিটা সমান পেয়েছি tan ইনভার্স y বাই x মডুলাস। তো আমার বিন্দুগুলো হলো এরকম, দেখো 1, √3, -1, √3, -1, -√3 এবং 1, -√3। তাহলে আমার এই বিন্দুগুলো দেয়া আছে, এগুলা কোন আকারে দেয়া আছে হ্যাঁ বলো তো দেখি, কার্টেসীয় আকারে দেয়া আছে। তাহলে এবার আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কোন ব্যবস্থায় যাব, পোলারে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের কার্টেসীয়। তাহলে এখন আমরা কি শিখতেছি, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করব। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে গেলে আমাকে কোন আকারে প্রকাশ করতে হবে, r থিটা। তাহলে আমার দরকার হলো r, আর এখানে দরকার হলো থিটা। দেখো r এর মান কত, √x² + y², তাহলে x এর মান কত 1² + √3² দেখো এখানে কত হবে √-1² + √3²। এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি প্রত্যেকটা ক্ষেত্রে r এর মান 2 আসবে, সবগুলোর ক্ষেত্রে r এর মান 2 আসবে। তার মানে r এর মান নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, r এর মান নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু আমি যখন এই থিটাটা বের করব তখন দেখব এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। যখন আমি থিটার মান বের করব তখন দেখব বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। তাহলে আমরা এখানে একটা চতুর্ভাগ আঁকি। তাহলে ফার্স্ট বিন্দুটা কি 1, √3, তার মানে x এর মান প্লাস y এর মান প্লাস, x এর মান প্লাস y এর মান প্লাস, তার মানে কোন কোঅর্ডিনেটে আছে, ফার্স্ট কোঅর্ডিনেটে। আর ফার্স্ট কোঅর্ডিনেটে হলে শুধুমাত্র কত হয় থিটা, তাহলে এইটা হলো থিটা। আর থিটা সমান কত tan ইনভার্স y বাই x। তাহলে tan ইনভার্স, খেয়াল করো বাচ্চা, y এর মানটা কত আমাদের √3, আর x এর মানটা কত 1 মডুলাস। এখন tan কত ডিগ্রি মান √3 বলো, tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3। তার মানে এখানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বা π/3। তাহলে আমাদের এই বিন্দুটার পোলার স্থানাঙ্কটা কত হবে, r, থিটা হবে, যেখানে r এর মান কত 2 আর থিটার মান কত π/3। তাহলে আমরা পোলার স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এবার আমরা দ্বিতীয় বিন্দুটা চিন্তা করি। দ্বিতীয় বিন্দুটা r এর মান তো আমরা পেয়ে গেছি, এখন আমার দরকার থিটার মান। থিটার মান বের করার সময় কি ভাববো, কোন চতুর্ভাগে আছে। এখন x এর মানটা কি মাইনাস, x এর মান মাইনাস, আর y এর মানটা কি প্লাস। তাহলে x এর মান মাইনাস, y এর মান প্লাস, তার মানে কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে হলে কত হবে বলো, পাই মাইনাস থিটা। তাহলে এই জায়গায় হবে পাই মাইনাস থিটা, তার মানে পাই মাইনাস tan ইনভার্স, ঠিক আছে, y ডিভাইডেড বাই x। তাহলে y ডিভাইডেড বাই x এটা হবে √3 ডিভাইডেড বাই -1, কিন্তু যেহেতু মডুলাস আছে এটা প্লাস হয়ে যাবে। তাহলে tan কত ডিগ্রি মান √3
60 ডিগ্রি মান √3। তাহলে আমি এখানেও কত পাবো, এখানেও আমি পাবো পাই মাইনাস পাই বাই 3। তো অনুরূপ ভাবে আমি যদি নিচে দেখাই, এটা হবে তোমার থার্ড কোয়াড্রেন্টে। দেখো x এর মান মাইনাস y এর মান, এই যে x এর মান মাইনাস y এর মান মাইনাস, x এর মান মাইনাস y এর মান মাইনাস, মানে থার্ড কোয়াড্রেন্টে হয় পাই প্লাস থিটা, তার মানে পাই প্লাস পাই বাই 3। আর এটা দেখো কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে, x এর মান প্লাস y এর মান কি মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে। আর ফোর্থ কোয়াড্রেন্টে হলে কি হয় 2 পাই মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা, তার মানে 2 পাই মাইনাস পাই বাই 3। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে এবং পোলার স্থানাঙ্ককে কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করতে পারবো। তো তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের এইটুকুতে বুঝতে কোনো প্রবলেম হলো কিনা। এবার তাহলে আশা করি বুঝতে পারছো, এটা আমরা মিশিয়ে দিচ্ছি। দেখো বাচ্চারা, এবার আমি যদি বলি একটা সমীকরণ তোমাকে বললাম যে r = 6 cos θ minus 2 sin θ। দেখো এখানে সবকিছু কি দিয়ে প্রকাশ করা আছে, সবকিছু কি দিয়ে প্রকাশ করা, r আর θ দিয়ে প্রকাশ করা, r দিয়ে আর θ দিয়ে প্রকাশ করা। তার মানে এটা কি সমীকরণ, পোলার সমীকরণ। তাহলে এই সমীকরণকে তোমাকে বললো যে এটাকে কার্টেসীয় সমীকরণ বানাও, কার্টেসীয় সমীকরণে কনভার্ট করো। তাহলে কার্টেসীয় সমীকরণে কনভার্ট করা মানে কি দিয়ে কনভার্ট করা, x আর y দিয়ে কনভার্ট করা। দেখো x আর y কে আমি যদি কনভার্ট করতে চাই, এখানে r সমান হলো রুট, তাহলে আমি যদি r² পাই তাহলে আমার হিসাব করা কি সহজ হয়ে যায় না। তাহলে আমি যদি দেখি যে কোন সমীকরণে r আছে, তাহলে আমি কি করব, সেটাকে r² বানানোর চেষ্টা করব। আর r² বানাইতে গেলে আমাকে কি করতে হবে, সবগুলাকে কি r দ্বারা গুণ করতে হবে না। তাহলে আমি এবার সবগুলাকে r দ্বারা গুণ করি, তাহলে r * r সমান 6r cos θ, ঠিক আছে, মাইনাস 2r sin θ। আর একটু আগে আমরা লিখছিলাম r² সমান 6r cos θ সমান, এটা আমরা লিখছিলাম হলো x মাইনাস 2r sin θ সমান আমরা দেখাইছিলাম হলো y। তাহলে আর r² সমান আমরা কি দেখাইছি, r² সমান আমরা দেখাইছি হচ্ছে x² + y²। তাহলে আমাদের সমীকরণটা হবে x² + y² minus 6x plus 2y equal to 0. This is answer. আমরা এবার যেটা শিখব সেটা হচ্ছে আমরা এবার একটা কার্টেসীয় সমীকরণ লিখব। এই কার্টেসীয় সমীকরণকে এবার আমরা পোলার সমীকরণে কনভার্ট করাবো। তাহলে এবার আমাদের কাজটা হচ্ছে কার্টেসীয় থেকে পোলার। তাহলে আমি সমীকরণটা লিখি x² = 1 minus 2y। দেখো x² = 1 minus 2y। তো দেখো r পাইতে গেলে আমাদের কিসের অভাব, r পাইতে গেলে আমাদের লাগে হচ্ছে x² + y², রাইট। r পেতে আমাদের লাগে হচ্ছে x² + y², কিন্তু এখানে x² আছে কিন্তু y² নাই। তাহলে আমি কি করব, এখানে একটা y² আমদানি করব। তাহলে আমি এটাকে পোলারে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে আমি একটা y² আমদানি করতেছি, x² + y² equal to 1 minus 2y plus y²। দেখো এটা সমান আমাদের কি হবে, x² + y² সমান 1 minus y whole square। খেয়াল করো এখন x² + y² সমান আমাদের কি লেখা যায় বলো, x² + y² সমান আমরা এটা লিখতে পারি হলো r²। তাহলে r² সমান 1 minus y সমান কত, r sin θ হোল স্কয়ার। এখন দেখো স্কয়ার স্কয়ার দুই পাশ থেকে বাদ, তাহলে r = 1 minus r sin θ, তার মানে r minus r sin θ সমান হচ্ছে 1। তাহলে r * 1 minus sin θ equal to 1. This is answer. তো বাচ্চারা একটু কমেন্ট করে জানাও যে তোমরা এটা বুঝতে পারলে কিনা।
আকাশ কুমার কুন্ডু, বুঝছি ভাইয়া। তো তোমরা অনেকে আমার সাথে ক্লাসে ছিলে, আমি একটু দেখি তোমরা কে কে ক্লাসে ছিলে। তোমাদেরকে একটু তোমরা একটু একটা কাজ করো, তোমরা কারা কারা এখন একটু ক্লাসে আসো এটা আমাকে একটু জানাও। কারা কারা ক্লাসে আছে একটু আমাকে জানাও যে ভাই আমরা ক্লাসে আছি, লাস্ট পর্যন্ত আছি। আমি তোমাদেরকে একটু ধন্যবাদ দেব। তোমরা একটু কমেন্ট করে জানাও কারা কারা ক্লাসে আছো। তো আমি তোমাদেরকে শেষ কিছু কথা বলতে চাই। দেখো, একটা জিনিস মনে রাখবে যে হলো আমাদের কখনো হেরে যাওয়া যাবে না। আমরা কিন্তু একদম আমাদের স্বপ্নের দ্বার প্রান্তে আসছি। এই জায়গায় ক্লাস 1 থেকে শুরু করে আজকে নার্সারি থেকে শুরু করে আজকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, 14 বছরের একটা জার্নি। এই 14 বছর ধরে তুমি পড়াশোনা করতেছো যে হচ্ছে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। তোমরা রচনা লিখছো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়তে চাই। আর এইটা পূরণ হবে কিন্তু এই 3 মাস বা 4 মাস পরের ভর্তি পরীক্ষার পরে। অতএব এত দূর যেহেতু আসতে পারছো, একদম স্বপ্নের দ্বার প্রান্তে এসে হতাশ হয়ে যাও না। তুমি লেগে থাকো, অবশ্যই অবশ্যই সফলতা আসবে। তোমরা একটু বলো কারা কারা আছে। আকাশ কুমার কুন্ডু আছে, ওয়াও, ধন্যবাদ। শাহাদাত হোসেন ভালো ছেলে, ও আছে। শাহাদাত হোসেন তোমাকে ধন্যবাদ। আব্দুল্লাহ মোহাম্মদ মাহি আছে, ধন্যবাদ, লাভ ইউ। তোমরা যারা শেষ পর্যন্ত আসিস ক্লাসে, তোদের সকলের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং দোয়া। এবং আমি তোদেরকে বলবো তোরা রেগুলার ক্লাসগুলো কর, বন্ধুদের গ্রুপে ইনভাইট কর। তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা আরো অনেক মজার জিনিস শিখতে পারবো। আরেকটা গোপন কথা বলে দেই, আজকে তো আমরা মোটামুটি স্থানাঙ্ক পাঠটা করলাম। আমরা এরপরে সরল লেখা পড়বো, মানে সরল লেখা 3.4 থেকে 3.7 পর্যন্ত পড়বো, 5 থেকে 3.7। আমি কথা দিচ্ছি ভাইয়া, 3.5 থেকে শুরু করে 3.7 পর্যন্ত কোনো সূত্র নাই। আমি দেখাবো ইনশাল্লাহ, কোনো প্রকার সূত্র ছাড়াই আমরা সবগুলো করতে পারবো। কিন্তু আমরা যদি ক্লাসটা করতে চাই, একটা কাজ করতে হবে, বেশি বেশি ফ্রেন্ডদের গ্রুপে ইনভাইট করতে হবে। যখন লাইভটা আমরা শুরু করি বেশি বেশি শেয়ার করতে হবে, তাহলে তারা কিন্তু জানতে পারবে যে গণিত এত সুন্দর করে শেখা যায়। আর কালকে 9টায় আমাদের অ্যাডমিশনের ফিজিক্স লাইভ ক্লাস আছে। অতএব তোমরা কেউ ফিজিক্স লাইভ ক্লাসটা মিস করো না এবং বন্ধুদের অবশ্যই গ্রুপে ইনভাইট করো। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশের মানুষগুলোকে ভালো রেখো। ধন্যবাদ সবাইকে।